নিজের স্বার্থের জন্য কেউ এইভাবে মানুষকে অবরুদ্ধ করে রাখে, দিস ইজ এ ভেরি ভেরি ব্যাড এক্সাম্পল। তো তার যদি সেই মরাল হাইগ্রাউন্ড থাকে সেটা তো টার্নিশ হয়ে গেল। সেই জন্য কিন্তু অনেকে বলছে যে এইটা কিন্তু বিএনপি এবং এরশাদ দুইজনই কোনো একটা চাইলে পড়ছে। এই চালটা কার? এইটা হতে পারে এই রয়ের চাল। আমি সেটা বলছি, এটা এখানে এই ইন্ডিয়ান যে চালগুলো সেগুলো এমনভাবে বিএনপির ভিতর থেকে করতে পারতেছে যে বিএনপি বারবার ওই ওই খাদে পড়ছে। যে সুপ্রিম কোর্টের পাশে আওয়ামী লীগ ঝাড়ু মিছিল করেছিল, সেই ঝাড়ু মিছিলের উদ্দেশ্য ছিল বিচারপতিদের উপর একটা চাপ সৃষ্টি করা। আমি আপনাকে একটা কথা বলি যে বাংলাদেশে যদি এই পলিটিক্যাল কালচার থাকে, কোনো দিনও ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি হবে না, কল্পনাই করা যায় না। চারদিকে একটা অরাজকতা চলছে, মানে একটা টোটাল ডিজঅর্ডার এবং কিছুটা জঙ্গল সিচুয়েশন সৃষ্টি হয়েছে। গতকালকে আমি 3 ঘন্টা সুপ্রিম কোর্ট এবং তার চারপাশে ঘুরে 3 ঘন্টা পরে আমি ঢুকতে পারিনি। কারণ কি? একজন মেয়র হওয়ার দাবিতে তার সমর্থক এবং দলের লোক নেমে গেছে। সো এইটাকে আমি মনে করি যে এই যে মব কালচার, এটা সত্যতা এখানে রয়েছে। আপনি যদি কোর্টের আদেশে আপনি বিজয়ী হন এবং সেই আদেশ যদি কেউ মান্য না করে, তাহলে আপনি কন্টেম্প্ট অফ কোর্ট করবেন, আদালত অবমাননার আবেদন করবেন। কিন্তু আদালতকে এই ভয়ের যে একটা বা চাপ সৃষ্টি করার যে একটা নজির সৃষ্টি হলো। ব্যারিস্টার সারওয়ার, মব তো চলছে সেই 5 আগস্টের পর থেকে, বিভিন্ন ধরনের মব চলছে। কেন হঠাৎ করে এই মব নিয়ে আলোচনা, যেটি সার্জিস আলমও বলেছেন, মব নিয়ে আলোচনা হচ্ছে? মবতন্ত্র তো গত 9 মাস ধরেই চলছে। আমি সেখানেই যাচ্ছিলাম যে আপনার নিশ্চয়ই মনে আছে যে সুপ্রিম কোর্টের পাশে আওয়ামী লীগ ঝাড়ু মিছিল করেছিল। সেই ঝাড়ু মিছিলের উদ্দেশ্য ছিল বিচারপতিদের উপর একটা চাপ সৃষ্টি করা। আমি আপনাকে একটা কথা বলি যে বাংলাদেশে যদি এই পলিটিক্যাল কালচার থাকে, কোনো দিনও ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি হবে না, কল্পনাই করা যায় না। আমার বোন যেটা বলতেছিল যে কোর্ট বাই দ্য ওয়েতে কিছু কথা বলছিল, কোর্টে যখন মামলা শুনানি হয় তখন কোর্ট কিন্তু অনেক কথা বলে যে কি দিলে হয়, যে কোর্ট সাধারণত চেষ্টা করে যে একটা কম্প্রোমাইজড অথবা সবাই সন্তুষ্ট হয় সেরকম দেওয়া যায় কিনা। অ্যাট দ্য এন্ড কোর্ট আইনের শাসনই দেখবে, ল দেখবে যে কোনটা করা যায়। তো এই যে কথাগুলো হলো যে যদি রুল ইস্যু হয় তাহলে আমার চাকরি থাকবে না, এবং যেখানে গেজেট নোটিফিকেশন হয়েছে শুধু বাকি ছিল কি ওথ পড়ানো। সো ওথ পড়ানো সেটা তো আপনি আদালতে কন্টেম্পিটিশন নেওয়া যেত যে একটা, আমি মনে করি যে আমি একজন জাতীয়তাবাদের সদস্য, এটা একটা ব্যাড নজির সৃষ্টি হয়েছে, ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে। এইটা না করলে ভালো হতো। এই যে একটা সৃষ্টি হলো, এইটা জুডিশিয়ারির মান অথবা বাংলাদেশের পলিটিক্সের মান আরও নিচে চলে আসলো। এখানে কতগুলো কোশ্চেন সামনে আসছে, সেগুলো কিন্তু মানুষ সামনে আনবে। যে তার যে নিম্নকোর্টে যে মামলাটা ছিল সেখানে কিন্তু আবেদন ছিল ইলেকশন বাতিল করার, সেইটাকে কারেকশন করা হয়েছে, সেই কারেকশন নাকি সিগনেচার জালিয়াতি আছে, এগুলো তো আরও বের হয়ে যাবে। সো হাউএভার, আর এটা তো কেউ বলে যে 21শে জুন এটা টার্ম শেষ হবে, কেউ বলে 15 জুন টার্ম শেষ হয়ে গেছে। আমাকে একদম অথেন্টিকেটেড একজন জানালো যে আগের যে মেয়র ছিল তারপর সে 15ই মে, এই 16ই মে সে শপথ নিয়েছিল, হ্যাঁ, তাহলে 15ই মে টার্ম শেষ হয়েছে। সো আপনি টার্ম শেষ হওয়ার পরে যদি ইভেন ওই রুল যেটা আদেশ হয়েছে সেটা তো অকার্যকর হয়ে যায় আইনের ভাষায়, তাহলে এখানে বিএনপির প্ল্যানটা কি? আমি নাগরিক হিসেবে আমি যেটা ভাবি যে বিএনপির প্ল্যানটা হলো যে এখানে সে যদি বসতে পারে তখন বলবে যে নতুন মেয়র না আসা পর্যন্ত আমি এটা কন্টিনিউ করব। সে কন্টিনিউ করলে কি হবে? যারা 15 বছর নির্যাতিত হয়েছে, অনেকেই হয়েছে, তাদেরকে সে প্রোভাইড করতে পারবে, হয়তো বিএনপির নেতাকর্মী। আর কি হবে? আগামী নির্বাচনে বিএনপি কিছু অ্যাডভান্টেজ নিতে পারবে। কিন্তু এই যে নেতাকর্মী প্রোভাইড এবং অ্যাডভান্টেজের বিনিময়ে আপনি কি নজির সৃষ্টি করলেন? আপনি 7 দিন ঢাকার এক অংশ বন্ধ করে রাখলেন। এইটা তো কোনোভাবে একটা ভালো উদাহরণ সৃষ্টি হয় নাই, ভালো নজির সৃষ্টি হয় নাই। এইখানে আমার মনে হয় যে পলিটিক্যাল যে কালচার সৃষ্টি হয়েছে, অনেকেই তো বলছে যে এনসিপি যে একটা আন্দোলন করেছে কিছুদিন আগে যমুনার সামনে, সেটাতে উদ্বুদ্ধ হয়েই বিএনপি এরকম একটা আন্দোলনের পথ বাড়িয়েছে। আমরা আমি গত 2-3 ফেসবুক স্ট্যাটাস দিয়েছি সাবার করে ওই দাবিটার সাথে। আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ মানুষের একটা ইয়া ছিল, আমার নিজেরও সংহতি ছিল ওটার সাথে, যে আওয়ামী লীগ ব্যান্ড, যার জন্য আমি প্রতিবাদ করি না, আমি স্ট্যাটাস লিখি নাই।
তো দলে থাকে কি এখানে অনেক ধরনের মানুষ থাকে, এর বেশি হইলো ফ্লুক মাস্টার। না আপনি একটা বিষয় হচ্ছে যে আপনি আইনের মানুষ, যেখানে 144 ধারা জারি করা আছে, নিষেধ করা আছে, এবং ওখানে বলা ছিল এখানে সমাবেশ হবে না। জি, সমাবেশ হবে না। আমরা যখন দেখলাম যে নগর ভবনের সামনে আন্দোলনটা আসলে সেরকম ফলপ্রসূ হচ্ছে না, তখন অনেকের দেখা দেখি আসলে বিএনপি নেতাকর্মীরা যমুনার সামনে আসলো। এটা কি না আমার এখনো সেইটা একটা ছিল আওয়ামী লীগকে ব্যান করার দাবি, সেখানে তাদের কার্যক্রম বন্ধ হয়েছে। তারপরে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই দাবিটাও ছিল একটা ঠুনকোর দাবি। আপনি কি চাচ্ছেন? ভাতা চাচ্ছেন, আপনি হল ভাতা চাচ্ছেন, হল আপনার অ্যাকোমোডেশন অ্যালাউন্স দিতে হবে। কেন? আপনি যখন ছাত্র হিসেবে ওখানে এডমিট হয়েছে, ওখানে কি কন্ডিশন ছিল যে আপনাকে ভাতা দেবে, বাসা ভাতা দেবে? বাংলাদেশে কোথাও শুনছেন যে ছাত্রদের ভাতা দেওয়া হয়েছে থাকার জন্য? হলের দাবি ঠিক আছে, সেটা তো সেই দাবিটা তো ওখানে বসে করতে পারতো। অর্থাৎ এই যে একটা অবৈধভাবে একটা চাপ সৃষ্টি করেছে, সেইটাকে আমি দেখি যে বাংলাদেশ বিনির্মাণে যতবার সুযোগ আসছে সেই সুযোগগুলো বারবার এইভাবে নষ্ট হয়েছে। এই নষ্টের দায়িত্ব বিএনপির উপরে আসবে, এবং আমি মনে করি যে বিএনপি কোনোভাবে ভালো রাজনীতিতে যেতেই পারছে না, এবং শুধু কি বিএনপি না সবার উপরে এই দায়িত্বটা? আমি মনে করি শুধু কি বিএনপি, আপনি বিএনপির কথা কেন বলছেন? বিএনপি কথা আসে এখানে, বিএনপি সবচেয়ে বড় দল এবং তারা ক্ষমতায় যেতে চায়। আমি মনে করি তারা ক্ষমতায় যাবে, সব দলের কথাই মেনে করি। ওয়েন আই সে বিএনপি সব দলই ক্ষমতায় গেলে তো তাহলে আরো সহনশীল হওয়া প্রয়োজন ছিল, আরো সহনশীল, এবং যে নৈতিকতার মান প্রদর্শন করেছে ইশফাক, সেইখানে আপনি দেখেন কর্নেল ওলি নিজে একটা স্টেটমেন্ট করছে যে নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য কেউ এইভাবে মানুষকে অবরুদ্ধ করে রাখে, দিস ইজ এ ভেরি ভেরি ব্যাড এক্সাম্পল। তো তার যদি সেই মরাল হাইগ্রাউন্ড থাকে, সেটা তো টার্নিশ হয়ে গেল। সেই জন্য কিন্তু অনেকে বলছে যে এইটা কিন্তু বিএনপি এবং ইরশাদ দুইজনই কোনো একটা চাইলে পড়ছে। এই চালটা কার? এইটা হতে পারে এই রয়ের চাল। আমি সেটা বলছি, এটা এখানে এই ইন্ডিয়ান যে চালগুলো, সেগুলো এমনভাবে বিএনপির ভিতর থেকে করতে পারতেছে যে বিএনপি বারবার ওই খাদে পড়ছে, এবং এই যে খাদে পড়ছে সেইটাই কিন্তু একটা বড় লক্ষণ যে এত বড় একটা আসিফ মাহমুদের বিরুদ্ধেও কিন্তু একটা এই বিএনপি নেতারা অভিযোগ করছেন যে তিনি বাধা দিচ্ছেন। না আপনি দেখেন, বাধা দিলে তার মধ্যে সমালোচনা করেন, সমালোচনা তো করাই যায়, সমালোচনা করবেন। আর যে এই যে অনেক সময় আমি দেখি আজকে বলে যে তাদের যে নিরপেক্ষতা, এই মানে দলগুলো যখন ক্ষমতায় যেতে চায় বা তাহলে এই নিরপেক্ষতা বাংলাদেশে কেউ রাখতে পারবে না। আপনার ফ্রেশ সাইনে বসাইলেও হবে না। নিয়ম বলে যখন একদম ভালো নেতা আসছে তাকে একটা নির্দিষ্ট টাইম দিতে হবে। প্রথম 11-এ 2 বছরে কেউ কথা বলে নাই, অথচ এত বড় একটা আমি শেষ করে দিই, এত বড় একটা স্যাক্রিফাইসের মাধ্যমে একটা সরকার আসছে, তাকে আপনি 1.5 বছর অ্যালাউ করতে চাচ্ছেন না। সো আমরা এই সরকারকে যেখানে সমালোচনা করি, আপনার অথর্ব অ্যাডভাইজারগুলো সরান, দক্ষ যোগ্য সৎ অ্যাডভাইজার আনেন, আপনি ভালোভাবে রাষ্ট্র চালান। এবং আমি আপনাকে এখানে বলি, নির্বাচন যদিও বলা হয় বিভিন্ন পক্ষ থেকে দাবি করছে যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, যদি নির্বাচন ডিসেম্বরে দেওয়া হয় তাহলে এখন সরিয়ে লাভ কি? না সেটাই, এই যে সরদেশ আছে কথা ইয়া, সেই জন্য আমার মনে হয় কি যে যমুনাটা এখানে নিয়ে পদ্মার পাড়ে নেওয়া উচিত। পদ্মার পাড়ে যদি নেয়, তাহলে পদ্মার পাড়ে সুন্দর সুন্দর রেস্ট হাউস আছে, ইউনূস সাহেবের বাসভবন যে ওইখানে করে মাত্র 25 মিনিট লাগে আসতে, তখন সব আন্দোলন ওইখানে যায় কিনা আমরা দেখি। আমাদেরকে মুক্ত করেন, একটা বিষয় আমাদেরকে মুক্ত করেন, ওইখানে না, অসুবিধা কি? একটা বিষয় শোনেন, আমার কথাটা শেষ করে দেন। আমি অনেকবার ভাবছি, আপনাকে ঐতিহাসিক উদাহরণ দিয়ে দিই যে একটা গণ অভ্যুত্থান এবং একটা বিপ্লবের পরে যে সরকার থাকা উচিত ছিল, যেরকম একটা লিমিটেড স্ট্রিম রুলিং চালানো উচিত ছিল, যারা সফল হয়েছে আপনি দেখেন সব ওয়ার হিরো। প্রফেসর ইউনূস সাহেব অত্যন্ত নরম প্রতীকী হেডমাস্টার টাইপের ক্যারেক্টার, গান্ধী টাইপের। এইখানে উনি একটা গার্ডিয়ান রোলে যে একজন সফল মিলিটারি অফিসার আনা ছিল এখানে সরকার প্রধান হিসাবে, তাইলে এটা সফল হতো। সেই জন্য তিনি ব্যর্থ হচ্ছেন, উনি পারছেন না কেন? ওই আসিফ নজরুলের মতো এই ধরনের আই এম সরি টু সে, এই ধরনের স্টুপিড মানুষ যারা ক্রাইসিস হ্যান্ডেল জানে না, তাদের কারণে আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।